করেছেন যে গত 4 মাসে কি প্রচন্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে, যে এখানে তাদের প্রচারণা একটু দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। দুটো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি। আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সেফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে, এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকায়। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে থাকে কিন্তু সমর্থনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশন। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় 2 ভাগ হয়ে যায়। অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি, তাদের মধ্যেও কিছু সংঘাত আছে কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখা দেখিটুকু আছে এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। সবচেয়ে কম বেতনে কেন আমাদের লোকজন যায়? সেটা দোষ কিন্তু ওই লোকগুলিই না, দোষগুলি আমাদের সিস্টেমের। কারণ আমরা এই যে ভাষার যে ব্যারিয়ার, এটা শুধু আরবি না, কিন্তু ইংরেজি, ইভেন মধ্যপ্রাচ্যের চাকরির জন্য একই কাজ করছে 2জন ভারতীয়, 2জন মানুষ, একজন ভারতীয় একজন বাঙালি। এই টেবিল পরিষ্কার করা এবং জিনিসগুলিকে পৌঁছে দেওয়ার ভিতরে একজনের বেতন হলো 350, আরেকজনের বেতন হলো 1200 রিয়াল স্থানীয়। কেন? আমি তখন জিজ্ঞেস করলাম বিষয়টা কি। ভারতীয় ভদ্রলোক, তিনি ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়ে, সরাসরি চাকরি নিয়ে এসেছেন। আর বাঙালি যে ভদ্রলোক ওখানে চাকরি করছেন, তিনি গেছেন কোনো একজন কফিলের মাধ্যমে। কফিল তাকে ওখানে নিয়োগ দিয়েছে, কফিল সেখানে কিন্তু 1200 রিয়াল পায়, তাকে 350 রিয়াল দেয়, কারণ 350 রিয়াল চুক্তিতে তিনি গেছেন। আমি বললাম যে তুমি কেন বাবা ইন্টারভিউ দিয়ে আসলে না? তখন তার মুখটা একটু কালো হয়ে গেল যে ইন্টারভিউটা তো ইংরেজিতে হয়েছে, আমি তো ইংরেজি জানি।
কত বড় তফাৎ আপনি খেয়াল করে দেখুন। এখন এটার দায় তো আমাদের। আমরা গত 30 বছরে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছি যে আমাদের লোকজন বাইরে যায় শুধু ওই কায়িক শ্রম দেওয়ার জন্য, আর কোনো ভালো কাজের জন্য তাদেরকে নেওয়া হয় না, একেবারেই নেওয়া হয় না তা না। হোটেলের ফ্রন্ট অফিসে আমি বাঙালিকে পেয়েছি, তার কিন্তু খরচ হয়েছে জাস্ট 30,000 টাকা, শুধু এয়ার ফেয়ার দিয়ে যেতে হয়েছে, আর কিছু করতে হয় না। কারণ সে ইন্টারভিউ দিয়ে গেছে এবং সে ইংরেজি বলতে পারে, তাকে ফ্রন্ট অফিসে তাকে দিয়ে এমন বিরাট কিছু না, জাস্ট একজন গ্রাজুয়েট। তো এই ভাষার যে সমস্যাটা, এটা আমাদের আছে। এবং আমাদের যেটা ইতিমধ্যে বলেছেন একজন, যে রেমিটেন্স দ্বিগুণ হতে পারতো, অবশ্যই পারতো, দ্বিগুণের চেয়ে বেশি হতে পারতো যদি এই একই সংখ্যক মানুষ দিয়ে। আমাদের সবচেয়ে কম পার ক্যাপিটাল রেমিটেন্স, এই কথা উঠে এসেছে ইতিমধ্যে, এটা আমরা সবাই জানি। এখানে আমাদেরকে প্রচুর কাজ করার আছে। এখন এনআরবিদের বর্তমান দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে একটুখানি শুধু বলতে চাই। আপনারা খেয়াল করুন, কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না, চালানো হচ্ছে যে ওই দুটো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা, ডায়াসপোরা আমাদের যে আছে, আমাদের যে এনআরবিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে। দেশের যে ইমেজ, এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসাডার হচ্ছেন প্রফেসর ইউনূস। এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে উনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি। অথচ এরকম কোনো বিষয় কিন্তু এই সরকার মোটেই টলারেট করছে না। যেগুলো ঘটনা ঘটছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা আসা মাত্র সেটার খোঁজ খবর নিয়ে যেন প্রতিকার করা যায়।